কৃষ্ণ যে কৃষ্ণ সেই রাম, যে রাম সেই কৃষ্ণ, যে কৃষ্ণ সেই রাম। মধুরাম কৃষ্ণ নাম জপ, রাম কৃষ্ণ নাম, মধুরাম কৃষ্ণ নাম জপ, রাম কৃষ্ণ নাম, মধুরাম কৃষ্ণ নাম জপ, রাম কৃষ্ণ নাম। নরদেহে সেই নারায়ণ, সেই ভগবান পতিত পাবন। নরদেহে সেই নারায়ণ, সেই ভগবান পতিত পাবন। যার চরণ ছোঁয়ায় মহাতীর্থ হল, ছোঁয়ায় মহাতীর্থ হল দক্ষিণেশ্বরে এই ধাম। 19 শতকের বাংলার নবজাগরণে গুরুত্বপূর্ণ অধ্যায় সূচিত হয়েছিল একদিন এই দক্ষিণেশ্বরে। উন্নতোয়া গঙ্গার পূব কূলে রানী রাসমণি প্রতিষ্ঠিত নবরত্ন কালী মন্দির। চাঁদ নেই, প্রশস্ত চাতাল, নাট মন্দির, রাধাকৃষ্ণ মন্দির, দ্বাদশ শিব মন্দির, পঞ্চবটিতলা, সব দিক আলোকিত হয়েছিল এক উজ্জ্বল ব্যক্তিত্বের প্রভাবে ও প্রকাশে। কামারপুকুর গ্রামের যে অখ্যাত তরুণ একদিন দাদার হাত ধরে মায়ের মন্দিরে এসেছিলেন সেবায়েত হবার জন্যে, পরবর্তীকালে সেই তরুণ চেনা পথের বাইরে দাঁড়িয়ে নিজেই হয়ে উঠেছিলেন স্বয়ং সম্পূর্ণ প্রতিষ্ঠান, যার ছায়ায় আশ্রয় পেয়ে ধন্য হয়েছিলেন মহিষী রানী রাসমণি, করুণাসাগর বিদ্যাসাগর, নাট্যাচার্য গিরিশ ঘোষ, ধর্ম সংস্কারক কেশব সেন প্রমুখ বিশিষ্ট ব্যক্তিত্ব অগ্রণী ছিলেন বাংলার নবজাগরণের যুগে। সেই সাহিত্য, সংস্কৃতি, ধর্ম, স্বদেশপ্রেম, বিজ্ঞান সর্বক্ষেত্রে বাংলা এক নবজাগরণের গোড়ায়। একাধিক ধর্ম আন্দোলনের ঝোড়ো হাওয়ায় কলকাতা তখন উত্তাল। সাবেক ধারণার পাশাপাশি জন্ম নিচ্ছে ইয়ং বেঙ্গল। থিওসফিক্যাল সোসাইটি, আর্য সমাজ, ব্রাহ্ম সমাজ, নিজের মতো করে প্রত্যেক সমাজও ধর্ম সংস্কারে ব্রতী। অন্যদিকে তৎকালীন অজ গ্রাম দক্ষিণেশ্বরে ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব শোনালেন সর্ব যত মত তত পথ। সেদিন দক্ষিণেশ্বর থেকেই সূচনা হল এক বিশ্ব আন্দোলনের, যার সংগঠক রামকৃষ্ণ মিশনের বিস্তার আজ সারা বিশ্বে। সর্বধর্মের মানুষের কাছেই ঠাকুর ছিলেন পরম শ্রদ্ধার, ব্রাহ্মণদের কাছে তিনি আপনার জন। খ্রিস্টান ভক্ত তার মধ্যেই স্বয়ং যিশুকে দেখেছিলেন। মুসলিমদের প্রতিও রামকৃষ্ণদেব ছিলেন শ্রদ্ধাশীল। সময় পেলেই দক্ষিণেশ্বরের পবিত্র এই পীরের দরগায় ঠাকুর ছুটে আসতেন। দক্ষিণেশ্বরে ঠাকুর প্রথমে থাকতেন এই কুঠি বাড়িতে, পরে দীর্ঘদিন ধরে বাস করেছিলেন নিতান্ত সাধারণ এই ঘরটিতে। এই ঘরেই একসময় আসতেন
দেশের শ্রেষ্ঠ সন্তানেরা। আজও ভক্তেরা আসেন, শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন ভারত ইতিহাসের শেষ কথক, তীক্ষ্ণ পণ্ডিত, প্রেমের ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবকে। 1885 সালে দক্ষিণেশ্বরে থাকতেই অসুস্থ হয়ে পড়লেন ঠাকুর। গলার অসুখ, অসহ্য যন্ত্রণা, ধরা পড়ল দুরারোগ্য ক্যান্সার। চিকিৎসক ও ভক্তদের পরামর্শে বিষণ্ণ এক সকালে 1885 সালের 26শে সেপ্টেম্বর ঠাকুর চিকিৎসার জন্য রওনা হলেন কলকাতায় নদীপথে। রামকৃষ্ণদেব নদী থেকে নামলেন উত্তর কলকাতার বাগবাজারের প্রাচীন এই গঙ্গার ঘাটে। সাবেককালের সেই ঘাট আজও যেন রয়ে গেছে পুরনো দিনের। অসুস্থ ঠাকুরের জন্য প্রথমে বাগবাজারের একটি বাড়ি ভাড়া নেওয়া হয়েছিল। ঠাকুরের তা পছন্দ না হওয়ায় উনি নিজেই সোজা চলে এসেছিলেন ভক্ত বলরামের বাড়িতে। বাগবাজারের রমাকান্ত বোস স্ট্রিটের বলরাম বসুর এই বাড়ি ঠাকুর রামকৃষ্ণর স্মৃতি বিজড়িত। বহুবার ঠাকুর এই বাড়িতে এসেছেন। রামকৃষ্ণদেব বলতেন, এ বাড়ি আসলে কেল্লা, অন্ধকারের বিরুদ্ধে আলোর সংগ্রামের গড়। এ বাড়ির সর্বত্র আজও ঠাকুরের পুণ্য উপস্থিতির মহিমাময় স্মৃতির প্রকাশ। সেই সময় কলকাতার নগরায়নের সূচনাই হয়েছিল শহরের এই উত্তর প্রান্তে। ঐতিহ্য ও আধুনিক মননের মেলবন্ধনে উত্তর কলকাতায় ছিল বাংলা রেনেসার পীঠস্থান। উত্তরের এই ঐতিহ্যে অনুপ্রাণিত ঠাকুর রামকৃষ্ণদেবও উত্তর কলকাতাকেই বেছে নিয়েছিলেন নিজের ভাবাদর্শ প্রচারের আদর্শ জায়গা হিসেবে। উত্তর কলকাতারই বনেদি পাড়া শ্যামপুকুরও ঠাকুরের অতি প্রিয় স্থান। শোনা যায় শ্যামপুকুর নামের উৎস মা কালীর পূজারী শ্যাম রায়ের ব্যবহৃত পুষ্করিণী থেকে। লোকশ্রুতি, আজকের এই খেলার মাঠই সেদিনের সেই পুকুর যার থেকে এই পল্লীর নাম শ্যামপুকুর। শ্যামপুকুরে ঠাকুরের একাধিক ভক্ত থাকতেন, তাদের কাছে প্রায়ই আসতেন ঠাকুর। ঠাকুরের চিকিৎসার জন্য এই শ্যামপুকুরে বাড়ি ভাড়া করা হলো। ঠাকুরও ভারী খুশি। আগেও কতদিন এই অভিজাত পাড়ায় এসেছেন। সেই সব গৃহ, সেই বারান্দা, সেই সব ভক্ত মানুষ আজ ইতিহাস। তবু রামকৃষ্ণ অধ্যয়নের পাতায় পাতায় তাদের সজীব উপস্থিতি। আজও এইসব বাড়ির সামনে দাঁড়ালে মন আনমনা হয়ে যায়, খুলে যায় রামকৃষ্ণ চর্চার নতুন দিগন্ত। চোদ্দ নম্বর শ্যামপুকুর স্ট্রিটের এই বাড়িটি ঠাকুরের বিশিষ্ট ভক্ত কালীপদ ঘোষের। গিরিশ ঘোষের ঘনিষ্ঠ বন্ধু কালীপদ ছিলেন ঠাকুরের অন্যতম গৃহী শিষ্য। ভালো স্বাস্থ্যের জন্য স্বামী বিবেকানন্দ ঠাট্টা করতেন দানো বলে। তার থেকে রামকৃষ্ণ মণ্ডলীতে তিনি খ্যাতি পেলেন দানা কালী বলে। 25 নম্বর শ্যামপুকুর স্ট্রিটের এই বাড়িতেও ঠাকুর প্রায়ই আসতেন। এখানে ভাড়াটিয়া ছিলেন রামকৃষ্ণদেবের পরম ভক্ত নেপালের রাজপ্রতিনিধি বিশ্বনাথ উপাধ্যায়। আদর করে যাকে ঠাকুর বলতেন কাপ্তেন। 6 নম্বর রামধন মিত্র লেনের এই বাড়ির বাসিন্দা ঠাকুরের গৃহী ভক্ত প্রাণকৃষ্ণ মুখোপাধ্যায়। এখানেও রামকৃষ্ণদেব এসেছিলেন শিষ্যের টানে।
তেলিপাড়া লেনের এই বাড়িতে থাকতেন ঠাকুরের স্নেহধন্য ছোট নরেন। উনি ছিলেন রামকৃষ্ণ মিশনের প্রথম সম্পাদক। শ্যামপুকুরেরই তেলিপাড়া লেনের এই বাড়িতে ঠাকুর আসতেন ভক্ত মহেন্দ্রনাথ গুপ্ত শ্রীমর কাছে। কথামৃতের লেখক শ্রীম তখন এখানে ভাড়া থাকতেন। আপাত অখ্যাত এই বাড়িগুলো এখনো যেন তীর্থভূমি। এই তীর্থভূমির পথে প্রান্তে সর্বত্র ঠাকুর রামকৃষ্ণদেবের স্মৃতি আজও জীবন্ত। বলরাম বসুর বাড়ি ছেড়ে কাশীপুর উদ্যানবাটিতে যাবার আগে ৫৫ নম্বর শ্যামপুকুর স্ট্রিটের এই বাড়িটি ছিল ঠাকুরের শেষ বাসভূমি। ১৮৮৫ সালের ২রা অক্টোবর ভক্তবৃন্দ অসুস্থ ঠাকুরকে নিয়ে এই বাড়িতেই এলেন। রামকৃষ্ণ জীবনের গুরুত্বপূর্ণ পর্ব অতিবাহিত হয়েছিল আপাত সাধারণ এই বাড়িটিতে, যা আজ ঠাকুরের স্মৃতি বিজড়িত মন্দির। এই পুণ্য বাড়িটির পূর্বে রামধন মিত্র লেন, উত্তরে তেলিপাড়া লেন, পশ্চিমে গিয়ে মেশেছে শ্যামপুকুর স্ট্রিটে। পঞ্চান্ন নম্বর বাড়ির পশ্চিম কোণে শিব মন্দির, তার উল্টো দিকে দক্ষিণমুখী রাস্তাটা শিবশঙ্কর মল্লিক লেন। রামকৃষ্ণ অনুরাগীরা ঠিক করলেন ঠাকুরের চিকিৎসা হবে শ্যামপুকুর স্ট্রিটের এই ভাড়া করা বাড়ি থেকে। গঙ্গা থেকে সামান্য দূরে হলেও বাড়িটি ঠাকুরের খুবই পছন্দ। এক টানা ৭০ দিন উনি এখানে ছিলেন। ঠাকুরের তখন নিত্য যন্ত্রণা, গভীর কষ্ট। ওর প্রতিদিনের সেবার জন্য গড়ে উঠল তরুণ ভক্তদের এক দল। নরেন্দ্রনাথের নেতৃত্বে এগিয়ে এলেন লাটু, শশী, শরৎ। সক্রিয় ভূমিকা নিলেন গৃহী ভক্তরাও। রামচন্দ্র দত্ত, বিজ্ঞানী মহেন্দ্রলাল সরকার, মাস্টারমশাই মহেন্দ্রনাথ গুপ্ত, কালীপদ ঘোষ, বিজয় কৃষ্ণ গোস্বামী প্রমুখ। এই বাড়িতেই ঠাকুরের রোগ শয্যায় সাহেবের পোশাক পরে ছুটে এসেছিলেন কিংবদন্তি অভিনেত্রী নটি বিনোদিনী। রামকৃষ্ণ জীবনের গুরুত্বপূর্ণ পর্ব অতিবাহিত হয়েছিল এই ঐতিহাসিক বাড়িতে। এই বাড়ি আজ সত্যিই পুণ্যভূমি। ভক্তদের অনুরোধে শ্রীরামকৃষ্ণ দক্ষিণেশ্বর থেকে চলে এসেছিলেন এই শ্যামপুকুর অঞ্চলে। এখানকার ৫৫ নম্বর শ্যামপুকুর স্ট্রিটে তিনি এসে উঠেছিলেন ২রা অক্টোবর ১৮৮৫। ছিলেন প্রায় ৭০ দিন। যদিও তিনি রোগাক্রান্ত দেহ নিয়ে এখানে এসেছিলেন, তিনি মানুষের কল্যাণের জন্য এতই ব্যগ্র হয়ে পড়েছিলেন যে তিনি রোগের যন্ত্রণা ভুলে গিয়ে মানুষের জন্য নানানভাবে তিনি কল্যাণকর নানান কাজকর্ম করতে থাকেন। ফলে এখানে লোকের ভিড় লেগে যায়, নানান শ্রেণীর লোক এসে উপস্থিত হয়। তাদের কখনো উপদেশ দিয়ে, কখনো তার সঙ্গীদের মাধ্যমে গান শুনিয়ে তাদের তিনি মুগ্ধ করে তোলেন। এখানে উৎসবের একটা পরিমণ্ডল রচিত হয়। কিন্তু এর মধ্যে একজন যারা তার সেবায় নিযুক্ত ছিলেন, তাঁর শরীরের অবস্থা দেখে চিন্তান্বিত হয়ে উঠেছিলেন। এখানে এসেছিলেন নানান শ্রেণীর মানুষ। এখানে এসেছিলেন সাহিত্যিক, সঙ্গীত শিল্পী, চিত্রশিল্পী, অভিনেতা, অভিনেত্রী, বৈজ্ঞানিক, বিভিন্ন ধর্মের সাধকগণ,
হিন্দু, খ্রিস্টান, ব্রাহ্ম বিভিন্ন মতের লোক এখানে উপস্থিত হয়েছিলেন। সবার কাছেই ছিলেন শ্রীরামকৃষ্ণ বিশেষ আকর্ষণীয়। এখানে বৈজ্ঞানিকগণ তাঁর সমাধি অবস্থার পরীক্ষা করে দেখেছিলেন। এখানে একদিন তিনি সমাধি যোগে সিমলার এক বাড়িতে দুর্গা মণ্ডপে উপস্থিত হয়েছিলেন। এখানে কালী পুজোর দিন সন্ধ্যাবেলায় তিনি প্রায় ৩৫ জন ভক্তের পুজো গ্রহণ করেছিলেন এবং তাঁদের তিনি অভয় দান করেছিলেন। এখানেই তিনি পরিকল্পনা করেছিলেন এক সন্ন্যাসী সংঘ গড়ে তুলবেন। সেই সংঘের অঙ্গদের নির্বাচন এখানেই তিনি সমাপ্ত করেছিলেন। তাদের শিক্ষা দিয়েছিলেন, দীক্ষা দিয়েছিলেন। সেই সঙ্গে গৃহস্থ ভক্তদের তিনি নানান উপদেশ দিয়ে সাহায্য করেছিলেন। এভাবে গড়ে উঠেছিল ভক্ত সংঘ। এভাবেই রামকৃষ্ণ ভাব আন্দোলনের দানা বেঁধেছিল এখানে। এখানে যারা এসেছিলেন তাদের মধ্যে বেশ কয়েকজন শ্রীরামকৃষ্ণের সেবায় নিরত ছিলেন। তাদের মধ্যে ছিলেন বেশ কয়েকজন গৃহস্থ ভক্ত, আর কয়েকজন ছিলেন তাপস তরুণ। এদের মধ্যে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন শ্রী মা সারদা দেবী। এই শ্যামপুকুর বাটিতেই বিভিন্ন জন বিভিন্নভাবে শ্রীরামকৃষ্ণের কৃপা লাভ করেছিলেন। ডক্টর মহেন্দ্রলাল সরকার এক ধরনের